ঠিক আছে, দেখো তাহলে প্রথমে হলো টাইম ভ্যালু অফ মানি। কাকে বলে, তাই না? টাইম ভ্যালু অফ মানি কি? ঠিক আছে, এটা আমরা কেন করবো, এটা আমরা কি প্রয়োজনে টাইম ভ্যালু অফ মানি করবো? ঠিক আছে, দেখো তো এটা আমরা এই যে সময় সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের, খেয়াল করা বিষয়টা, অর্থের মূল্যের বা ক্রয় ক্ষমতার হ্রাস বৃদ্ধিকে টাইম ভ্যালু অফ মানি বলে। কথা শেষ। ধরো কিভাবে এটা ঘটে, জিনিসটা কিরকম ঘটে। ধরো মানে আমি এখানে যেটা উল্লেখ করলাম সেটা হলো সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের বা ক্রয় ক্ষমতার হ্রাস বৃদ্ধি বলছি। ধরো তুমি মনে করো আগে তুমি বাড়ি থেকে এখানে আসতে তোমার এখন থেকে 5 বছর আগে, ধরো একই রাস্তা, মনে করো রাস্তা হলো ধরো 5 কিলোমিটার, কেমন 5 কিলোমিটার রাস্তা, তুমি 2000 মনে করো যে 20 সালে সেখানে তোমার সিএনজি ভাড়া ছিল মনে করো 10 টাকা, 10 টাকা ভাড়া ছিল, বা ধরো 20 টাকা ভাড়া ছিল 5 কিলোমিটার। ঠিক আছে, কত ভাড়া ছিল? 20 টাকা। 2026 সালে 5 কিলোমিটার ভাড়া এখন কত? 50 টাকা। তাইলে কি চেঞ্জ হইলো এখানে? আমার কি 5 কিলোমিটার রাস্তা বেড়ে 10 কিলোমিটার হয়ে গেছে? হয়ে যায় নাই, রাস্তার জায়গায় আছে। তাহলে বাল্য পরিবর্তনটা হলো কি? পরিবর্তন হলো সময়, আর হলো অর্থের ক্রয় ক্ষমতা বলে এটা। অর্থ দিয়ে ক্রয় ক্ষমতা, যেমন আমেরিকান $1, যদি বাংলাদেশে আমি $1 120 টাকার একটা জিনিস, 1 টাকা আমেরিকার $1 আমি 120 টাকা দিয়ে একটা জিনিস কিনতে পারবো। বাংলাদেশি 1 টাকায় কি আমি ওই জিনিসটা কিনতে পারবো? তাহলে বাংলাদেশ সেই টাকা 120 টাকা দিতে হবে গুনে গুনে, আবার আমেরিকা $1 দিবে, আমরা 120 টাকা দিব। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো টাকার ক্ষমতা, টাকার ক্রয়ের ক্ষমতা। কারণ আমরা বলি না একজন একজনকে কনভিন্স করার ক্ষমতা আছে, কারো নাই কারো আছে, যে কথা বলে তাকে ম্যানেজ করে ফেলতে পারে, মানে এইটাকে আমরা বলি ক্ষমতা। তাহলে ক্রয় ক্ষমতা দুর্বল, কম, এই জন্য বেশি টাকা দেওয়া লাগতেছে। ঠিক আছে, আবার ধরো আমি যদি বলি 2020 সালে ধরো এক কেজি চাল 2020 সালে ধরো যদি থাকতো, ধরো 2020 সালে 30 টাকা, 30 টাকা ছিল না? 30 টাকা, কেমন 2026 সালে আসি 1 কেজি চাল ধরো এখন 60 টাকা। তাহলে কি হয়ে গেল? চালের কি ওজন বাড়ছে কমছে? তাহলে কি কি পরিবর্তন হয়েছে? এক হলো সময়ের পরিবর্তন, এক হলো কি চেঞ্জ হলো? এক হলো টাইম চেঞ্জ হলো, টাইম। আর 2 নম্বরে কি চেঞ্জ হলো? মানির মানির পারচেজ পাওয়ার, এটাকেই বলে টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে, তার মানে সব সেম আছে, সময় পরিবর্তন হয়েছে, রাস্তা সেম, কেজি সেম, সব সেম, কিন্তু সময়ের কারণে কি এটা টাকাটা হ্রাস বৃদ্ধি হয়ে গেছে, তাহলে এটাকে আমরা টাইম ভ্যালু বলে। ঠিক আছে, এরপরে দেখো এই টাইম ভ্যালু অফ মানি কি আলোচনা করে, মানে এই যে আমরা পুরো অধ্যায় ফিনান্স আমরা যা পড়বো তার প্রায় 40% টাইম ভ্যালু অফ মানি রিলেটেড, তাই না?
তাহলে টাইম ভ্যালু অফ মানি কখনো অতীতকে নিয়ে এসে চিন্তা করে না। তাহলে টাইম ভ্যালু অফ মানি চিন্তা করে, খেয়াল করো, এই হলো শূন্য। শূন্য মানে টাইম ভ্যালু অফ মানি চিন্তা করে সবসময় প্রেজেন্টকে নিয়ে চিন্তা করে, ঠিক আছে? প্রেজেন্টকে নিয়ে চিন্তা করে আর ফিউচারকে নিয়ে চিন্তা করে, ভালো করে বুঝবা। এক হলো প্রেজেন্ট, শূন্য। শূন্য মানে হলো এই হলো প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা বলি এই নাও। নাও এখন, তার মানে যদি কোনো অঙ্কের মধ্যে দেখো নাও কথাটা আছে, নাও, হ্যাঁ, তাইলে বুঝবা এটা প্রেজেন্ট ভ্যালু কনসেপ্ট এখানে প্রকাশ করছে, ঠিক আছে? বলবো আমি। আর একটা হলো ফিউচার ভ্যালু, এবং এই ফিউচার ভ্যালু হলো যে এখানে ব্যবহার হয় উইল। কিভাবে? কথা খেয়াল করো। ধর আমি তো এখানেই আসি না, আমি এখানে আছি, আমি এখানে বসে আমি দুইটা চিন্তা করতে পারি। এক হলো এখানে বসে আমি অতীতের চিন্তা করতে পারি না, ফিনান্স অতীতের চিন্তা করে না, সে এখন এবং ভবিষ্যৎ। খেয়াল করিয়ে কথা। তাহলে সে এখন এখানে বসে দুটা চিন্তা করবে, এখানে বসি সে হয় ফিউচারের চিন্তা করবে, ঠিক আছে, ফিউচার। আরেকটা হবে এখানে বসি সে ফিউচারের চিন্তা করবে, যে এখানে আমি যদি কিছু করি তো ভবিষ্যতে আমার কি হবে, তাহলে আমি এখন ভালো কাজ করলে আমার ভবিষ্যৎ ভালো হবে। আমি এখন যদি ভালো ইয়ে করি তাহলে আমার ভবিষ্যৎ, আমার গাড়ি বাড়ি হবে। এই চিন্তাটা আমরা করি না, আমরা লেখাপড়া কেন করি? ভবিষ্যতে আমরা ভালো কিছু করবো, চাকরি করবো, গাড়ি বাড়ি করবো, আরো অনেক কিছু করবো, তাই না? এই জন্য তো করি। তাহলে আমার একটা ফিউচার প্ল্যান আছে না? ফিউচার প্ল্যান আছে, এই হলো একটা ফিউচার প্ল্যান। আরেকটা হলো, খেয়াল করো, ভবিষ্যৎটাকে আমি বর্তমানে কনভার্ট করে আনবো। এই দুইটা হলো আমার টাইম ভ্যালু অফ মানির মূল কনসেপ্ট। দেখো আমি তো এখানেই আছি, আমি কিন্তু বর্তমানেই আছি। বর্তমানে থেকে আমি দুইটা চিন্তা করব, বর্তমানে থেকে আমি বর্তমানের চিন্তা করব, আবার বর্তমান থেকে আমি ভবিষ্যতের চিন্তা করব। তাহলে দুইটা কনসেপ্ট। বর্তমানে থেকে আমি যখন ভবিষ্যতের চিন্তা করব তখন হবে ফিউচার ভ্যালু, আবার বর্তমানে থেকে ভবিষ্যতে আমি কি করব ওইটাকে আমি যদি আজকে চিন্তা করি, যে কনভার্ট করি, তাহলে এটা হলো প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই লাইনের দুইটা অংশ আছে, একটা অংশ প্রেজেন্ট ভ্যালু, আরেকটা অংশ কি ফিউচার ভ্যালু, ঠিক আছে? আমরা প্রথমে প্রেজেন্ট ভ্যালু নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট ভ্যালু কি বা কেন হয়, কি কারণে হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে দেখব, তাহলে প্রেজেন্ট ভ্যালুতে কি আছে? প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? দেখো প্রেজেন্ট ভ্যালু অংশ মানে এই যে আমি এখানে বসে কি কি চিন্তা করবো, মানে এখানে এই অধ্যায়ে আমি কিন্তু একজন বিনিয়োগকারী। কি বিনিয়োগকারী? কেন আমি বিনিয়োগকারী? একজন বিনিয়োগকারী সব সময়, মানে আমি এই অধ্যায়ে একজন ইনভেস্টর। ইনভেস্টর ফিন্যান্সে ইনভেস্টর সব সময় একটা জিনিস নির্ণয়, দুইটা জিনিস নির্ণয় করে, একটা হলো ভ্যালু নির্ণয় করে, আরেকটা জিনিস নির্ণয় করে রিটার্ন, মানে আয় নির্ণয় করে। একজন অ্যাকাউন্টিং এ যে আমরা ইনভেস্টমেন্ট একটা শব্দ আছে, সেখানে আমরা আয় পড়ি না, ইনভেস্টমেন্ট বিনিয়োগের সুদ। ফিন্যান্সে ইনভেস্টর দুইটা জিনিস চিন্তা করে। কোন অঙ্কেতে যদি তুমি দেখো সেখানে লেখা আছে যে মূল্য নির্ণয় করো, আয় নির্ণয় করো। তুমি বুঝে নিবা একজন বিনিয়োগকারী শুধু আয়ের চিন্তা করে, বিনিয়োগকারী কখনো ব্যয়ের চিন্তা করে না। সে আগে যদি বিনিয়োগ করে, সে যদি ব্যয়ের চিন্তা করে, তাহলে সে এখানে বিনিয়োগ করবে না। তুমি ব্যাংকে টাকা রাখবা, ব্যাংক যদি বলে ভাই আপনার লস হইতে পারে, তুমি কি টাকা রাখবা? তাহলে বিনিয়োগকারী সবসময় আয়ের চিন্তা করে। আরেকটা কি, সে মূল্য চিন্তা করে। কিসের মূল্য চিন্তা করেছে? সে মূল্য চিন্তা করে, ওই মূল্যটাই আমরা এখানে বুঝবো। তাহলে প্রেজেন্ট ভ্যালু রিলেটেড এই অধ্যায়ের মধ্যে কি কি আছে আমরা আগে এটা চিন্তা করব। এক নম্বরে হলো, দেখো আছে প্রেজেন্ট ভ্যালু, এই লামসাম, প্রেজেন্ট ভ্যালু লামসাম, ঠিক আছে? দুই নম্বরে হলো প্রেজেন্ট ভ্যালু অফ
অ্যানুইটি। 3 নম্বরে হলো প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটি, যেটাকে আমরা বলি চিরস্থায়ী বৃত্তি। কেমন? এটাকে আমরা চিরস্থায়ী বৃত্তি বলি, এটাকে আমি বলি এই বৃত্তি, এটাকে বলি এককালীন। ঠিক আছে। 4 নম্বরে আমরা করব প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি। কেমন? 5 নম্বরে করব, তাহলে এটা হলো প্রেজেন্ট ভ্যালু লামসাম। আমি সবগুলা ধীরে ধীরে দেখাই দিব। কেমন? এখানে আমরা করব প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এখানে হলো প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটি, এখানে প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি। ডেফার্ড মানে হলো বিলম্বিত বৃত্তি, অ্যানুইটি মানে হলো বৃত্তি। কেমন? এরপরে 5 নম্বরে হলো প্রেজেন্ট ভ্যালু অফ আনইভেন ক্যাশ ফ্লো। প্রেজেন্ট ভ্যালু অফ আনইভেন ক্যাশ ফ্লো। 6 নম্বরে হলো লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, যেটা আমরা চ্যাপ্টার 7 বিয়ে আমরা যে ক্যাপিটাল রিকভারি একটা মেথড পড়ে ফেলছি না, রিকভারি মেথড, ওই রিকভারি মেথডটাই এটা। কেমন? তাইলে এক প্রেজেন্ট ভ্যালু মানে আমি, লক্ষ্য করো, এই যে আমি এখানে আসছি প্রেজেন্ট ভ্যালুতে, এখানে বসে আমি কি কি চিন্তা করি? আমি দুইটা চিন্তা করতে পারি। এক, আমি এখানে বসি প্রেজেন্ট ভ্যালু সংক্রান্ত কি কি চিন্তা করতে পারি। আবার আমি কিন্তু এখানেই থাকবো, আমি এখান থেকে আমি তো নড়বো না। আবার এখানে বসি আমি ফিউচারের কথা কি চিন্তা করতে পারি, সেটা হলো ফিউচার ভ্যালু, ওটা আমি তোমাদেরকে পরে বলবো। এখানে বসে আমি প্রেজেন্ট ভ্যালু রিলেটেড কি কি চিন্তা করতে পারি, সেটা আমি প্রেজেন্ট ভ্যালুতে পড়বো। বুঝতে পারছি? তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে কি? তুমি যেখানে বসে আছো এটা তো প্রেজেন্ট, এখন না নাও, মানে এখন না তুমি এখানে আছো, তাহলে ওটার সাথে অঙ্কের কি সম্পর্ক? ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম তো না, প্রেজেন্ট ভ্যালু লামসাম, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ আনইভেন ক্যাশ ফ্লো, লোন অ্যামাউন্ট, এই 6টা মোটামুটি এখানকার অঙ্ক। মোটামুটি এখানে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইটা। ঠিক আছে, এখানে এর বাইরে তেমন একটা ইম্পর্টেন্ট নাই। ক্লিয়ার? করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো, বুঝলাম তো না? এবার দেখো, তাহলে আমরা এখানে দুইটা জিনিস বুঝলাম। দেখো, একটা হলো এই হলো প্রেজেন্ট ভ্যালু। কেমন? প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা টাইম ভ্যালু বুঝলাম, তাহলে প্রেজেন্ট ভ্যালু জিনিসটা কি? ভ্যালু মানে তো মূল্য। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু কি বলো? তাহলে প্রেজেন্ট ভ্যালু কি? প্রেজেন্ট ভ্যালু কি? বর্তমান মূল্য কি? তাহলে মনে রাখবা এই যে তুমি যে লাইনটা তুমি দেখছো এখানে, এটা তো ফিউচার ভ্যালু, তাই না? এখানে দুইটা জিনিস থাকবে সব সময়, মনে রাখবা। কয়টা? দুইটা। আমি তো এখানেই আসছি নাকি? আমি এখানে আসছি, তাহলে এখানে দুইটা রেট থাকে, এক হলো ইন্টারেস্ট রেট, আরেকটা হলো ডিসকাউন্ট রেট অথবা অপরচুনিটি কস্ট অথবা কস্ট অফ ক্যাপিটাল অথবা রেট অফ রিটার্ন। কেমন? ঠিক আছে, এই কয়টা রেট এখানে আছে, ডিসকাউন্ট রেট, অপরচুনিটি কস্ট, কস্ট অফ ক্যাপিটাল, এইগুলাকে আমরা নর্মালি এখানে দুইটা পক্ষ আছে, একটা পক্ষ বিনিয়োগকারী, একটা পক্ষ প্রতিষ্ঠান। ঠিক আছে, ধরো এইটা কে চিন্তা করে এই জিনিসটা? এই অধ্যায়ে আমি একজন কি? এই অধ্যায়ে আমি একজন ইনভেস্টর।
তাহলে ইনভেস্টর কোনটা চিন্তা করে, আবার প্রতিষ্ঠান কোনটা চিন্তা করে? ইনভেস্টর সবসময় এই অংশটা হলো, এটা হলো ইনভেস্টর এটা করে, হয় থাকবে। তুমি ফিন্যান্সে যত জায়গায় মূল্য এবং রেট দেখবা, মূল্য এবং আয় দেখবা, বুঝে নিবা তুমি একজন বিনিয়োগকারী। তুমি সেখানে দুইটা জিনিস করবা, এক হলো ভ্যালু, এক হলো রেট। তুমি বলো হ্যাঁ ঠিক আছে, তুমি লং টার্ম ফিন্যান্স করছো না, রিস্ক এন্ড রিটার্ন করছো না, তারপরে তুমি এই যে টাইম ভ্যালু অফ মানি আছে, তারপর আরেকটা অধ্যায় আছে আমাদের এই যে ক্যাপিটাল বাজেটিং, সেখানে তুমি কি নির্ণয় করো? তুমি সেখানে এআরআর আর করো না, নিট প্রেজেন্ট ভ্যালু করো না, ওগুলা কি? সবই তো মূল্য। তাহলে ওটা কি? তাহলে ওইটা হলো আমি একজন বিনিয়োগকারী, ঠিক আছে? বুঝছি তো না? আচ্ছা, তাহলে দেখো, তাহলে প্রেজেন্ট ভ্যালু জিনিসটা কি? তাহলে প্রেজেন্ট ভ্যালুর সাথে এই এই যে বর্তমান মূল্য, এই যে প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্টটা হলো কিভাবে হবে দেখো, লেখো মিস্টার রহমান তাহলে আমাদের এখানে বলছে মিস্টার রহমানের কাছে এখন কত টাকা আছে? 1,00,000 টাকা আছে, এখন আছে। ধরো এখন এর কাছে 1,00,000 টাকা, এই হলো মিস্টার রহমান, মনে করো, ঠিক আছে? এর কাছে 1,00,000 টাকা আছে। তাহলে আমরা এখন যে জিনিসটা পড়বো, এটার নাম হলো প্রেজেন্ট ভ্যালু লামসাম। এটা করার আগে আমরা প্রেজেন্ট ভ্যালুটা কি আসলে, এটা আমরা কেন করি, এটার কনসেপ্টটা কি, কেন এটাকে প্রেজেন্ট ভ্যালু বলা হয়, তাই না? দেখো, তাহলে ধরো ধরো আমার কাছে এখন কত টাকা আছে? 1,00,000 টাকা আছে, আছে না? আচ্ছা, তাহলে আমি কোথায় আছি? আমি এই মুহূর্তে এখানে আছি, মানে নাও আমি এখানে আছি, এখানে আমি আছি না। আমার কাছে এখন কত টাকা আছে? আমার কাছে এখন 1,00,000 টাকা আছে, আছে তো? আচ্ছা, তাহলে আমি যদি এটাকে দেখো, ক্যাশ ফ্লো 1+i, এ হলো n, তাহলে আমার এখানে সিএফ কত টাকা আছে আমার কাছে এখন? সিএফ ক্যাশ ফ্লো, এটাকে আমরা নর্মালি ফিউচার ভ্যালু বলি, কেমন? তাহলে 1,00,000 টাকা আমার কাছে এখন আছে, বুঝিও 1+ কত পার্সেন্ট? 12%। এন কি দেওয়া আছে? তাহলে কত হবে? 1,00,000 টাকা। এটা দিয়ে আমি কি বুঝলাম? আমি যেটা বুঝছি সেটা হলো, ধরো আমার কাছে এই মুহূর্তে 1,00,000 টাকা আছে, এবং যেই টাকাটা আছে এই টাকাটা আমি যদি কোথাও বিনিয়োগ করি, তাহলে আমি 12% কি পাবো? প্রফিট পাবো, বা মুনাফা পাবো, বা আমার আয় পাবো। আচ্ছা, আমি তো মিস্টার রহমান যদি টাকাটা বিনিয়োগ করে, তাহলে মিস্টার রহমান 12% ইন্টারেস্ট পাবে। এখন আমার কাছে এখনো টাকাটা আছে, আমি কিন্তু এখনো বিনিয়োগ করি না। তাহলে আমার এই যে বিনিয়োগ করি না, তাহলে আমার এন কত? এন হলো 0। তাহলে আমার টাকাটা কত বেরোলো? তাহলে আমি কি বুঝলাম? এই মুহূর্তে আমার কাছে যত টাকাই থাকুক, ওই টাকাটার বর্তমান মূল্য কি? তত টাকাই। আমার কাছে এই মুহূর্তে যদি 1,00,000 টাকা থাকে, তোমাকে যদি কেউ বলে তোমার কাছে এই মুহূর্তে 1,00,000 টাকা আছে, এই টাকাটার বর্তমান মূল্য কত বলো তো? তুমি বলবে 1,00,000 টাকাই। কিভাবে? তুমি বলবা এই যে শুধু এনটা 0। তাহলে টাইম ভ্যালু মানিতে মূল ফ্যাক্ট কি? টি বা এন।
টাইম, সময়। কথা কি আমি বুঝাতে পারছি? ধরো তাহলে আমি যে জিনিসটা এখন বুঝলাম, আমার কাছে এই মুহূর্তে 1 লক্ষ টাকা আছে, এইটার আমার মূল্য কত, প্রেজেন্ট ভ্যালু কত, 1 লক্ষ। আচ্ছা, তাইলে প্রেজেন্ট ভ্যালু কাকে বলে এই অঙ্ক দিয়ে কিন্তু আমরা এটা এখন বুঝে যাব। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় যে ঠিক আছে, খেয়াল করো, এটা 1 বছর পর, বুঝার চেষ্টা করো, মনোযোগ দিয়ে বুঝো। তোমাকে যদি বলে ঠিক তুমি এখন না, এখন তোমার কাছে 1 লক্ষ টাকা আছে এটা না, ঠিক তোমার কাছে এই যে এইটা যদি প্রশ্নটা ঘুরে যায়, এই যে ধরো আমি যদি এটাকে এভাবে বলি, রহমান, মিস্টার রহমান, এই যে দেখো রিসিভ, চেঞ্জ হয়ে যাবে, রিসিভ 1 লাখ টাকা আফটার 1 ইয়ার ফ্রম নাও। কি বলছে কথাটা বুঝো, মিস্টার রহমান 1 লক্ষ টাকা রিসিভ করবে আফটার 1 ইয়ার ফ্রম নাও, মানে এখন থেকে, এই যে নাও, এখন থেকে 1 বছর পরে মিস্টার রহমান 1 লক্ষ টাকা গ্রহণ করবে, 1 লক্ষ গ্রহণ করবে। আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, 1 লক্ষ গ্রহণ করবে। ওই টাকাটার আজকের মূল্য কত, কথা বুঝিয়ে। তাহলে আমার কাছে এখন যদি 1 লাখ থাকে, আমি কিন্তু সেটা দেখাইছি 1 লক্ষ টাকার মূল্য 1 লক্ষ। তারপর টাকাটা যদি 1 বছর পরে পাই আমি, ওইটার আজকের মূল্য কত, ওইটাকে মনে রাখবা। প্রেজেন্ট ভ্যালু যখন করবা, এখানে না, পুরো লাইফে যত ফলাফল প্রেজেন্ট ভ্যালু বা ভ্যালু যেখানে মূল্য বের করতে বলবে, বুঝে নিবা। এই যে প্রেজেন্ট ভ্যালু মানে হলো ভবিষ্যতে আমি যা পাবো, আমি এখানে বসে চিন্তা করব যে আমি ভবিষ্যতে কত পাবো, ওই টাকাটার আজকের মূল্য কত, মানে আমি এটাকে কনভার্ট করব। কনভার্ট করুন, ভবিষ্যতের টাকাকে আজকের মূল্যে আমি নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে, এই ডিসকাউন্ট ভ্যালু ব্যবহার করতে হবে। তাহলে আমার এটা ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট 12% দিলাম, 12%। লক্ষ্য করো, তাহলে আমি যদি জিনিসটা করি, খেয়াল করো, তাহলে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এটা ফিউচার ভ্যালু না, 1 + IN, এই যে, তাহলে ফিউচার ভ্যালু হলো কি 1 লক্ষ, 1 + এটা কত 0.12, এটা কত হবে 1। তাহলে আমি, আমার কাছে এখন 1 লক্ষ টাকা আছে, এটা বললে এটা 0 হবে। তাহলে আমার কাছে 1 বছর পরে যদি 1 লক্ষ টাকা হয়, এটা 1 হবে। তাহলে কত আছে দেখো, কত টাকা আসে, কত, 94,289, 89,000। তাহলে এইটা হবে প্রেজেন্ট ভ্যালু হবে 89,285। তাহলে প্রেজেন্ট ভ্যালুটা দুইটার পার্থক্যটা কি বলো, দুইটা প্রেজেন্ট ভ্যালুর পার্থক্য কি? আমি কিন্তু দুইটা প্রেজেন্ট ভ্যালু তোমাদেরকে দেখাইলাম, তো এই দুইটার পার্থক্য কি বলো, সময়। তাহলে এই দুইটার পার্থক্য সময়। তাহলে একটা হলো আমার কাছে এখন যা আছে, এই মুহূর্তে আমার কাছে যত টাকা আছে, ওই টাকাটার আজকের মূল্য কত, কত টাকায়, কেমনে আমাদের দিন দেখাও। তখন বলবা যে ওইটা হবে, টাইম হবে 0। তখন আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, ওই 1 লক্ষ টাকার মূল্য 1 লক্ষ টাকাই, কেন, টাইম 0। তাহলে টাইম ভ্যালু অফ মানিতে বলছে, তো টাইমের ব্যবধান থাকে। তাহলে টাইমের ব্যবধান যেটা নাই, ওটা কি তাহলে টাইম ভ্যালু অফ মানিতে পড়বে? তোমার কাছে এখন 100 টাকা থাকলে ওটার কি টাইম ভ্যালু মানিতে প্রেজেন্ট ভ্যালু বলবে? তাহলে প্রেজেন্ট ভ্যালু কাকে বলবে, প্রেজেন্ট ভ্যালু কাকে বলে? এবার আসো, ঠিক আছে, বলো প্রেজেন্ট ভ্যালু কি, এই যে করাইলাম এখন। তাহলে হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ভ্যালু লামসাম, প্রেজেন্ট ভ্যালু হলো এই যে দেখো, এই যে এটা তো শূন্য না, তাহলে প্রেজেন্ট ভ্যালু হলো নাও, এখন থেকে নির্দিষ্ট সময়ের পরে ভবিষ্যতে আমি যা পাবো বা যা আমি গ্রহণ করব, তার আজকের মূল্যকে কি বলে, প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু কাকে বলে, আমি তোমাকে কেন এই যে 0 দিয়ে বুঝাইছি, ও এন্ডটা বুঝতে পারছো?
তোমার পকেট, এখন সবার পকেট এখানে টাকা আছে, এটাকে প্রেজেন্ট ভ্যালু কনসেপ্ট বলে না। তার প্রেজেন্ট ভ্যালু বলে কাকে? প্রেজেন্ট ভ্যালু বলে তুমি এখন থেকে ভবিষ্যতে তুমি নির্দিষ্ট সময় পরে যা পাবা তার আজকের মূল্যকে বলে। তাহলে আমরা যেটা কনসেপ্টটা বুঝলাম, প্রেজেন্ট ভ্যালু যখন আমরা করব তখন প্রশ্নে কোন কোন বিষয়টাকে তারা ফোকাস করবে? হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু যখন আমরা করব তখন ফিউচার ভ্যালু অ্যামাউন্টটাকে তারা বলে দিবে। মানে তাহলে প্রেজেন্ট ভ্যালু কাকে বলে কি বুঝতে পারছো? প্রেজেন্ট ভ্যালু মানে তোমার কাছে এই মুহূর্তে যেই টাকাটা আছে ওইটাকে ফোকাস করে না, ফোকাস করে কোনটাকে? তুমি এখন থেকে ভবিষ্যতে যা পাবা তার আজকের মূল্যকে প্রেজেন্ট ভ্যালু। আমি কি বুঝতে পারছি? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসো, তাহলে আমরা এখানে বলবো প্রেজেন্ট ভ্যালু লামসাম জিনিসটা কি? প্রেজেন্ট ভ্যালু লামসাম, ঠিক আছে, লেখো লেখো প্রেজেন্ট ভ্যালু লামসাম মানে বর্তমান মূল্য এককালীন। ঠিক আছে, দেখো, ওকে, প্রেজেন্ট ভ্যালু লামসাম এটা যদি বুঝো, এনুইটি বুঝতে তোমার সময় লাগবে না, এইটাকে তোমাকে বুঝতেই হবে। আমি কিভাবে প্রশ্ন দেখবো প্রেজেন্ট ভ্যালু লামসাম আমি বুঝবো কিভাবে? কেমন? প্রেজেন্ট ভ্যালু লামসাম হলো, ধরো এই তো, এ হলো আমি নাও, এ হলো ফিউচার ভ্যালু। ঠিক আছে, ধরো আমি এখন থেকে নির্দিষ্ট সময় পরে, এটা মনে করো হতে পারে 5 ইয়ার্স, হতে পারে 1 ইয়ার্স, 2 ইয়ার্স, যাই থাকুক, এখন থেকে নির্দিষ্ট সময় পরে আমি 1 লক্ষ টাকা যদি একবারেই গ্রহণ করি তখন ওটাকে কি বলে? লামসাম। ধরো তোমাকে 1 মাসে কলেজে আসার জন্য প্রতিদিনই তোমাকে টাকা দেয় 100 টাকা করে, সেটা না করে তোমাকে 3000 টাকা একবারে দিয়ে দিল, ওইটাকে কি বলে? লামসাম বলে, মানে একবারেই দিবে, বারবার দিবে না। তাইলে তুমি যখন প্রেজেন্ট ভ্যালু, আমি আবারও বলতেছি, প্রেজেন্ট ভ্যালু মানে ভবিষ্যতে কত পাবো ওইটাকে আজকের মূল্যে কনভার্ট করব। তাহলে লামসাম মানে ভবিষ্যতের টাকাটাকে আমি যে আজকের মূল্যে কনভার্ট করব সেটা কয়বার পাবো? আমি একবারেই পাবো। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখন লিখব মিস্টার এক্স রিসিভ অথবা গেট 1 লাখ আফটার 5 ইয়ার্স ফ্রম নাও। মনে রাখবা, প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্ট বুঝতে হইলে এই কথাগুলা তোমাকে ফলো করতে হবে। এই যে মিস্টার এক্স রিসিভ করবে অথবা গেট, সে পাবে, কেমন, কত পাবে? 1 লক্ষ টাকা আফটার 5 ইয়ার্স ফ্রম নাও। আফটার 5 ইয়ার্স ফ্রম নাও মানে এখন থেকে, এই যে এখন থেকে 5 বছর পরে সে 1 লক্ষ টাকা পাবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু যখন তুমি করবা তখন তো প্রেজেন্ট ভ্যালুর অ্যামাউন্টের কোনো মূল্য নাই, একটু আগে তো বললাম। তাহলে নিশ্চয়ই সেখানে কিসের কথা বলবে? ফিউচারে কত পাবে সেটা বলবে, কারণ ফিউচারের টাকাটাকেই এটা। তার মানে বলছে মিস্টার এক্স 1 লক্ষ টাকা এখন থেকে 5 বছর পরে পাবে, এখন থেকে 5 বছর পরে পাবে। তাহলে এখন থেকে 5 বছর, মিস্টার এক্স তো এখানে আছে, আছে না? সে তো এখানে আছে, তাহলে সে 5 বছর পরে 1 লাখ পাবে। ইফ ইন্টারেস্ট রেট 10%, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত? তাহলে লামসাম মানে সে টাকাটা একবারেই পাবে। ঠিক আছে, তাহলে যদি বলে তোমাকে প্রেজেন্ট ভ্যালু লামসাম মানে কি, আমি টাকাটা একবারেই পাবো, একবার পাবো টাকা, বুঝছো? সুদ কয়বার হবে? তাহলে লেখো খাতায় প্রেজেন্ট ভ্যালু লামসাম মানে আমি টাকাটাও একবার রিসিভ করব, সুদটাও একবার বছরে পাবো। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ভ্যালু, দেখো সূত্রের দিকে দেখো, সূত্রে তুমি যখন প্রেজেন্ট ভ্যালু করবা সেখানে কিন্তু প্রেজেন্ট ভ্যালু নাই, কি দেওয়া আছে?
ফিউচার ভ্যালু। তার মানে প্রেজেন্ট ভ্যালু যখন তোমাকে নির্ণয় করতে বলবে তাহলে প্রেজেন্ট ভ্যালুর অ্যামাউন্টটা সেখানে থাকবে না, তোমাকে ফোকাস করবে তুমি ফিউচার ভ্যালু করো। ফিউচার ভ্যালু তুমি তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে ভবিষ্যতে আমি যা পাবো ওই টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে, ওইটাকে আমি কনভার্ট করে কিসে রূপান্তর করব, এই যে প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করব। তাহলে আমার এখানে দেখো, তাহলে এফবি কত, 1 লক্ষ টাকা না, আই কত 12%, 10%। আচ্ছা, এন এন কত 5%। ওকে, এন হলো 5 ইয়ার্স। ঠিক আছে, দেখো তাহলে 1,05,000 কত আসে, 62,000। এই তো, তাহলে আমরা কি বুঝলাম, এটার নাম হলো প্রেজেন্ট ভ্যালু লামসাম, আরেকটু অ্যামাউন্ট আরেকটু যোগ করো অ্যানুয়াল। এটা হলো বর্তমান মূল্য এককালীন, এককালীন বার্ষিক। তাহলে এককালীন মানে কি বলো, এককালীন মানে আমি টাকাটা একবার পাবো। তাহলে বার্ষিক মানে কি, সুদ আমি একবার পাবো বছরে, মনে থাকবে। এককালীন মানে আমি টাকাটা, প্রেজেন্ট ভ্যালু লামসাম মানে হলো, লামসাম মানে এককালীন, প্রেজেন্ট ভ্যালু মানে আমি পাবো, রিসিভ করব। তাহলে বা অ্যানুয়াল মানে কি, শুধু আমি বছরে একবার পাবো। তিনটা কথা এখানে আছে, ক্লিয়ার। ধরো সেম অঙ্ক, সেম অঙ্ক আমি একটু এটাকে ঘুরাই দিলাম, মনে রাখবা, ইফ ইন্টারেস্ট সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি মানে সুদ আমি বছরে 2বার পাবো। মনে রাখবা ফিন্যান্সে এখানে এই অধ্যায়ে কয়েকটা বিষয় আছে, দেখো এ হলো, খেয়াল করো, এ হলো 0, এ হলো 1, এটা 1 বছর, এ হলো 1 ইয়ার। যদি বলে ডিসকাউন্ট রেট 10%, তার মানে আমি পুরো 1 বছরে সুদ পাবো, এটাকে বলা হয় অ্যানুয়াল, অ্যানুয়াল বলা হয়। ঠিক আছে, এন মানে 1, সুদ আমি একবার অ্যানুয়াল, তাহলে এই যে এটা অ্যানুয়াল। যদি সুদ বছরে 2বার হয়, খেয়াল করো, তাহলে 1 বছরের মধ্যে আমি এই 10%, 10% আমি 2 ভাগে পাবো, ও এখানে পাবো 5%, এখানে পাবো, তাহলে সেমি অ্যানুয়ালি হয়ে গেল। তাহলে সেমি অ্যানুয়ালি মানে এম, এটাকে বলা হয় এম, এম মানে এটাকে বলা হয় তম, বছরে আমি কতবার সুদ পাই এটাকে এম বলে। তাহলে যদি আমার এখানে সেমি অ্যানুয়ালি হয়, তাহলে আমি বুঝবো এম সমান সমান 2। এম মানে সুদ আমি বছরে কতবার পাই, এম মানে কতবার, কততম, বছরে কতবার তম আমি সুদ পাই, এম মানে হলো বার, কতবার সুদ পাই। তাহলে যখন সেমি অ্যানুয়ালি প্রশ্নে বলে দিবে তাহলে বুঝে নিবা আমি সুদ বছরে কয়বার পাই, 2বার পাই। এইটা হলো এইটা। আচ্ছা, যদি বলা থাকে সেমি অ্যানুয়ালি না বলে যদি বলা থাকে কোয়ার্টারলি, কোয়ার্টারলি, তাহলে এম হবে 4। কিভাবে এম 4 হয় দেখো, কোয়ার্টার যখন বলবে তখন এই হলো 1বার, 2বার, 3বার, 4বার আমি সুদ পাই। তাহলে এই 10 4 ভাগ হয়ে যাবে না, 4বার হয়ে যাবে না, তাহলে এইটাকে বলা হয় কোয়ার্টারলি। বুঝা গেছে, যখন আমি 1 বছরের মধ্যে সুদ আমি 12বার পাই তখন এটাকে বলা হয় মান্থলি, এম 12। তোমরা কি বুঝাইতে পারছি আমি? তাহলে অ্যানুয়ালি মানে সুদ বছরে একবার, অ্যানুয়ালি মানে সুদ বছরে কয়বার, একবার, সেমি অ্যানুয়ালি মানে সুদ বছর, এই যে অ্যানুয়ালি সেমি অ্যানুয়ালি এগুলো কিন্তু মনে রাখবা,
এগুলা কিন্তু অ্যামাউন্টের বিষয় না, এগুলা সব হলো সুদের কথা। ঠিক আছে, তাহলে এটা হলো লামসাম। এই সেমি মানি বলছে না, এই যে প্রেজেন্ট ভ্যালু লামসাম, এইটা হবে নট অ্যানুয়াল। এই যে এককালীন, এই যে বার্ষিক নয়, বার্ষিক না এটা। ঠিক আছে, তাহলে বার্ষিক যদি না হয় তাহলে আমি কিভাবে লিখবো এটা দেখো, এই যে এখানে হবে এম, এখানে হবে এম, বুঝছে? তাহলে অ্যানুয়াল যখন হবে তখন কি আমি আয়ের নিচে ভাগ দিব এম কে? এই যে আমি আয়ের নিচে এম কে ভাগ দিচ্ছি, কেন দিচ্ছি এটা জানো? ওই যে আমি সুদটাকে এতবার ভাগ করতেছি, এই সুদটা 1 বছর মেয়াদি। এই যেটা ফিন্যান্স বা অ্যাকাউন্টিং এ যেখানে সুদ দেখবা, পার্সেন্টেজ দেখবা, বুঝে নিবা এটা সব সময়, এটা এটা হলো 1 ইয়ার। এটাকে যখন আমি 3 মাসের অঙ্ক করি, 3 মাসের ভাগ করব। কেন আমি ভাগ করি? ভাগ করার একটা মূল কারণ হলো আমাকে সুদ 3 মাসের দেখাইতে হবে। তাহলে কেন 3 মাসের দেখাবেন? প্রশ্ন তো 10%, প্রশ্ন সবসময় 1 বছরের থাকে। ঠিক আছে, দেখো তাহলে এটা কত? 1 লক্ষ। কেমন? 1 প্লাস আই কত? 0.10, এম কত? সেমি অ্যানুয়ালি না, তাহলে এম হবে 2, এই হবে 2, এন কত? 1, 1 বছর না, কত বছর, সরি 5 ইয়ার্স না, 5 ইয়ার্স। এম কত? 2, এই যা আস কত আসছে? তাইলে হ্যাঁ 391। তার মানে সুদ যত ভাগ হবে, তাহলে আমরা কি বুঝলাম? প্রেজেন্ট ভ্যালু লামসাম অ্যানুয়াল মানে হলো সুদটা বছরে আমি একবার পাবো, টাকা আমি একবার পাবো। লামসাম মানে টাকাটা আমি একবার পাবো, এই যে। আচ্ছা, তো প্রেজেন্ট ভ্যালু লামসাম নট অ্যানুয়াল মানে কি? সুদ আমি একাধিক পাবো। কথা ক্লিয়ার গেল? তাহলে আমার তোমরা প্রেজেন্ট ভ্যালু কাকে বলে এটার কনসেপ্ট কি ক্লিয়ার মোটামুটি? প্রেজেন্ট ভ্যালু মানে হলো আমার কাছে এই মুহূর্তে যে অর্থ আছে ওইটাকে ফোকাস করে না। তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে হলো আমার, আমি এখন থেকে নির্দিষ্ট সময় পরে ভবিষ্যতে যে অর্থ পাবো ওই অর্থের আজকের মূল্য বলে। তাহলে আমি প্রশ্ন দেখে কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্ট? এটা আমার বোঝার উপায় কি? ঠিক আছে, ওইটা বোঝার উপায় হলো দেখেন, প্রশ্নে বলা থাকবে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে, প্রশ্নে বলা থাকবে রিসিভ অথবা কেমন, এই কথাগুলোর দিকে তুমি, আরেকটা জিনিস বলা থাকবে ফ্রম নাও। এগুলার ক্ষেত্রে তুমি বুঝে নিবা যেটা প্রেজেন্ট ভ্যালুর কথা বলছে, কনসেপ্ট এটা। আর তুমি এখন আমাকে বলো রিসিভ বললে কেন প্রেজেন্ট ভ্যালু হবে? রিসিভ তো বলা থাকতেই পারে, এর একটা কারণ আছে। কারণ আমি তোমাকে বলছি প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে এখানকার মূল্যকে তো আর প্রেজেন্ট ভ্যালু বলে না, বলে কিসের? ফিউচারের মূল্যকে, তাই না? এটা কেন বলে? তাহলে রিসিভ বলতে আমি ভবিষ্যতের টাকাকে আজকের মূল্যে যদি গ্রহণ করি তাহলে রিসিভ হয় না? গ্রহণ মানে রিসিভ না? তার মানে আমি কিন্তু এখানে টাকা রিসিভ এখন করতেছি না, করতেছি না কিন্তু আমি, এটা আমি এখন করছি না, আমি করব ধরো পরে। বাট আমি দেখতেছি যদি আমি এখন থেকে 5 বছর পরে 1 লক্ষ টাকা পাই, ওই টাকাটার এখনকার মূল্য কত যদি আমি এখন রিসিভ করি, যদি আমি করি, কথা কি বুঝতে পারছেন? আমি এখন রিসিভ, আমি যদি রিসিভ করি তাহলে আমার কি মূল্য কত হবে? তাইলে প্রেজেন্ট ভ্যালু মানে তুমি প্রশ্ন দেখবা ভবিষ্যতের টাকাকে আজকের টাকায় শুধু রিসিভ করা বলা আছে কিনা, বা ফ্রম নাও, ফ্রম নাও এই কথাটা বলা আছে কিনা। ক্লিয়ার? বুঝছো নি? বলো।